নমস্কার, এসটিভি বাংলার পর্দায় সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি বনশ্রী। আপনাদের জন্য এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শমূলক অনুষ্ঠান। আর এই জ্যোতিষশাস্ত্রের পরামর্শ অনুষ্ঠানে বিভিন্ন ধরনের গ্রহগত সমস্যা হোক কিংবা মাঙ্গলিক দোষ বা বিভিন্ন আপনাদের যা কিছু সমস্যা সেগুলো উঠে আসে। আর প্রত্যেকবার স্টুডিওতে আমরা যাকে পাই সে আর কেউ নয়, তো এক চুটকিতে যেখানে সমাধান মেলে তিনি আর কেউই নন, তিনি দৈপায়ন চক্রবর্তী। তো সুতরাং স্যারকে অসংখ্য ধন্যবাদ, নিউমারোলজিস্ট, বাস্তু কনসালটেন্ট, মানি রেকি গ্র্যান্ডমাস্টার। স্যারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আমরা স্বভাবতই জানি দর্শক বন্ধুরা যে আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সব কিছুই ভালো থাকে, এবং টাকা পয়সা আর্ন করা এবং সেটাকে ধরে রাখা, এই দুটোই কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আর একটা বিষয় হচ্ছে যে আমরা যে টাকাটা আর্ন করছি এবং আমাদের যে ধরে রাখার ব্যাপার, সেটা কিন্তু অনেকাংশে বিভিন্ন জায়গায় হাতছাড়া হয়ে যায়। আমরা বুঝতেই পারি না যে কোন দিক থেকে টাকা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আয় তো খুব ভালো হচ্ছে। তো সুতরাং এই সমস্ত কিছু নিয়ে আজকে স্যারকে আমরা পেয়েছি। সেক্ষেত্রে আমরা তো বিভিন্ন ধরনের ডিপ্রেশনে পড়ি, সেই ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য ডক্টরকে কনসাল্ট করতে হয়, মেডিসিন খেতে হয়। কিন্তু তার জন্য ডক্টরের কাছে যাওয়ার আগে যদি সঠিক একজন পথপ্রদর্শকের হাত আপনারা ধরেন, যদি একটা সঠিক গাইড অনুযায়ী চলেন, তাহলে আমার মনে হয় খুব উপকৃত হবেন। তো প্রথমেই আমি কেন বললাম যে বাড়ি ঘর টাকা পয়সা, তো সুতরাং এগুলো খুব দরকার। স্যারের কাছে আমার প্রথম প্রশ্ন, স্যার, এই যে বাড়ি ঘর করার অনেকেরই একটা প্রবল ইচ্ছা থাকে, একটা টাইমে গিয়ে আমার নিজের একটা বাড়ি হোক বা একটা টাইমে গিয়ে নিজের একটা স্বপ্নের মতো ফ্ল্যাট হোক, কিন্তু সেটা দেখার আগে কিছু কিছু বিষয় তো অতি অবশ্যই দেখে নেওয়া উচিত। অনেক মানুষ কি করে, পর্চা ঠিক আছে তো, দলিল ঠিক আছে তো, এই জিনিসগুলো দেখে বাড়ি রেডিমেড কেনার আগে বা একটা জমি কেনার আগে। কিন্তু তার আগে অ্যাস্ট্রোলজি মতে বা আপনার মতে কি মনে হয় যে বাড়ি বা ফ্ল্যাট কেনার আগে কি কি বিষয়, বাস্তুর ওপর কনসার্ন করি কথাটা আমি বলছি, যে কি কি বিষয় দেখে নেওয়া উচিত? আচ্ছা, সবার আগে এটা দেখা উচিত যার নামে বাড়ি হবে বা যাদের নামে বাড়ি হবে, সবসময় যে একজনের নামে হবে তা তো নয়। হাজব্যান্ড ওয়াইফ দুজনে কিনলো বা আরও কেউ রইলো, তাহলে সেইটা ক্ষেত্রে দেখতে হবে যে তাদের যদি বার্থ ডিটেলস সমস্ত থাকে, তাহলে সেই সময় তাদের বাড়ি কেনার উপযুক্ত সময় কিনা এটা একবার দেখে নিতে হয়, ঠিক আছে? যদি সেটা উপযুক্ত সময় হয়, এবারে নেক্সট স্টেপ যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে জমিটা এখন কী আছে, সেটা বাড়ি না ফ্ল্যাট, সেটা ম্যাটার করছে। যদি ফ্ল্যাট হয় তাহলে ফ্ল্যাটের পুরো ডিটেলসটা লাগবে, প্ল্যানটা লাগবে। এবার সেইটা যদি ঠিকঠাক থাকে তাহলে গিয়ে পরবর্তীকালে অগ্রসর হওয়া যাবে। ঠিকঠাক বলতে কোনো কিছু ঠিক থাকে না, সেগুলো রেকটিফাই করে নিতে হয়, বাট যতটা সম্ভব ঠিক আছে, সো দ্যাট দে ক্যান বাই দ্য হাউস বা মানে ফ্ল্যাট, ঠিক আছে? যদি জমির ওপর কেউ বাড়ি তৈরি করে তাহলে সেক্ষেত্রে এটা দেখতে হবে সেই জমিটা ঠিক আছে কি না, হ্যাঁ, কোন দিকটা উঁচু আছে, কোন দিকটা নিচু আছে, জমিটা কি কোনো রাস্তার মোড়ের জমি, তাহলে কোন দিক দিয়ে রাস্তাটা আসছে, কোনো রাস্তা গিয়ে ডাইরেক্ট ওখানে হিট করছে নাকি ওই জমিতে, ঠিক আছে? মানে রাস্তাটা হিট করছে মিনস আমার এখানে একটা জমি রইলো আর এদিকে একটা রাস্তা, সোজা রাস্তাটা যেইখানটা গিয়ে মানে যেই মোড়ের মাথায় শেষ হলো, মোড়ের মাথাতেই আমার বাড়িটা রয়েছে, ঠিক আছে? সেইটা কিনা, তাহলে ওটা টি পয়েন্টের মধ্যে পড়ে যাবে, সেখানে দেখতে হবে কি আছে না নেই। তো এগুলো সমস্ত কিছু দেখে বিচার করে তখন সেই জমিটা কিনলে বেটার হয়। বা যদি কেউ কিনে থাকেন, বাড়ি না করে থাকেন অন্তত, তাহলে সেই অনুযায়ী প্ল্যানিংটা করতে হয় যাতে যতটা সম্ভব রেকটিফাইটা হয়, এবং সেখানে সেভাবে প্ল্যান করতে হয় যাতে যে রেমেডিগুলো দেওয়া যাবে সেগুলো যেন ঠিক করে বসানো যায়। এমন কোনো জায়গা নয় যেখানে রেমেডি দিয়েও কাজ করা যাবে না, বা একটা করলেও একটা জাস্ট খুঁত থেকে যায়, ঠিক আছে? তো সেগুলো যদি কেউ সেকেন্ড হ্যান্ড কিছু কেনে, সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাট বা সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেক্ষেত্রে দেখতে হবে যে সেই বাড়িটা ঠিক আছে কি না। যদি একদমই ঠিক না থাকে, যদি রেকটিফাই না হয়, তাহলে সেই জায়গাটা কিছু অল্টারেশন বা কনস্ট্রাকশনাল চেঞ্জেস কিছু করতে হয় বা হবে। তো এইগুলো সমস্ত দেখে যেন তারা কেনে। এক হচ্ছে তাদের সময়টা সেই সময় কিনা কেনার, দ্বিতীয়ত হচ্ছে যেটা কিনবে, যাদের নামে মানে কিনবে, সেটা তাদের সময় আছে নাকি আর সেই জায়গাটা ঠিক আছে নাকি, এইগুলোর উপর বেস করে তারপরে গিয়ে কিনলে আমার মনে হয় বেটার হয়। আচ্ছা স্যার, ঘরের কোণ নির্বাচন করাটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আমরা বাস্তু নিয়ে কথা বলছি এবং বাড়ি বা ফ্ল্যাট নিয়ে কথা বলছি। তো সুতরাং অনেকের থাকে যে ঘরের কোণ বিভিন্ন দিকে, বিভিন্ন কোণে বিভিন্ন সেট আপ থাকে। তো সেক্ষেত্রে অনেক দর্শক বন্ধুদের এটা জানার বিষয় যে আমার ঠাকুর ঘর কোন দিকে হওয়াটা গুরুত্বপূর্ণ, বা ঠাকুরের পূজা অর্চনায় অনেকেই করেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয়?
হ্যাঁ, এগুলো নিয়ে আমি আগেও এপিসোডে বলেছি। ঠাকুরঘর সবসময় ঈশান কোণে থাকে ইন জেনারেল, দক্ষিণ আর দক্ষিণ পশ্চিমে যেন কোনোভাবেই না থাকে, ঠিক আছে? এটা হচ্ছে একেবারে মানে বাতিল জায়গা, এখানে ঠাকুরঘর থাকবে না। এছাড়া অন্যান্য যে কোনো ডিরেকশনে থাকতে পারে। সবথেকে উচ্চ যে ডিরেকশন, বেস্ট ডিরেকশন, সেটা হচ্ছে নর্থ ইস্ট, মানে ঈশান কোণ, উত্তর পূর্ব অথবা উত্তরেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এই তিনটে ডিরেকশনের বাইরে আর অন্য কোনো ডিরেকশন না রাখলেই হয়। এর মধ্যে যদি সেকেন্ড কোনো অপশন হয় তাহলে বলবো দক্ষিণ পূর্বতে রাখতে পারে, ঠিক আছে? মানে সাউথ ইস্টে রাখতে পারে। সাউথ ইস্টে মানে কোথায়? সাউথ ইস্ট মানে হচ্ছে ইস্ট অফ সাউথ ইস্ট, হ্যাঁ, অথবা সাউথ ইস্টের রুমের নর্দার্ন সাইডে, নর্দার্ন ওয়ালে, সেটা একটা হতে পারে, অথবা ইস্টার্ন ওয়ালে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে যে নর্থ ওয়েস্টে যদি কেউ রাখতে চায় সেখানে রাখতে পারে, সেক্ষেত্রে নর্দার্ন ওয়াল হতে পারে, অথবা ইস্টার্ন ওয়াল হলে বেটার হয়। হ্যাঁ, কিন্তু এখানে দেখতে হবে যেই ওয়ালটা আমি এখন রাখতে যাচ্ছি তার সেই ওয়ালটা পাশে কোনো বাথরুম ওয়াল নেই তো, মানে বাথরুম নেই তো, হ্যাঁ, মানে ধরুন বাথরুমের সঙ্গে রুমটা শেয়ার হচ্ছে, তো এইটা হচ্ছে আমার ওয়াল, কমন ওয়াল, যেটা নাকি এদিকে বাথরুম এদিকে পুজোর ঘর রয়েছে, সেটা যেন না হয়, সেটা হলে কিন্তু প্রবলেম। তো এই জায়গাগুলো দেখতে হবে, কেমন কালার কম্বিনেশনস থাকবে, কি হবে না হবে, সেগুলো সব কিছুর উপর বেস করেই আর কি জিনিসগুলি হবে ঠিকঠাক। স্যারের কথা রেশ ধরেই আপনাকে যে কোশ্চেনটা আমি করব, আপনি এক্ষুনি বললেন যে কালার কম্বিনেশন। তো অনেকে কি করে যে কোনো একটা কালার হয়তো আমার পছন্দ হলো, হ্যাঁ এই রঙের আমি ঘরটা বানাবো, তো সেটা হঠাৎ করে এইভাবে করাটা কি ঠিক, বা যদিও বা কালার চুজ করতে হয় সেটা কিভাবে করা উচিত? হ্যাঁ, দেখুন, কালার চুজটা অবশ্যই বাস্তু মতে হবে, একদম বাস্তু মতে, ঠিক আছে? এখানে কিন্তু পার্সোনালাইজ চার্ট মতে না করলেই ভালো হয়। হ্যাঁ, কারণ এটা দেখুন, আমরা যে কালার থেরাপি যখন কাউকে বলি যে আপনি এই কালারটা সবসময় ইউজ করবেন, সেটা হচ্ছে যে আমি কি পরনের পোশাক পরবো সে পোশাকের কালার, ঠিক আছে? এবার বাস্তু ওয়াইজ যে ডিরেকশনে যেটা পড়ছে সেই অনুযায়ী একটা কালার হয়, সেটা হচ্ছে বাস্তু রিলেটেড কালার, ঠিক আছে? সেটা হচ্ছে কমন ফর দ্যাট ডিরেকশন। ওটা কিন্তু আমার চয়েস ওয়াইজ হবে না, হতে পারে নাও হতে পারে, কিন্তু ওটা মেনলি কিন্তু হবে মানে সেই ডিরেকশন ওয়াইজ যেটা হবে সেইটা। হ্যাঁ, তো সেই ওয়াইজই রাখা উচিত। 1 2 নম্বর হচ্ছে যেটা সবাই এটা মনে করেন যে একটু দামি কালার লাগিয়ে দিলাম আর সেই কালারটা একটুখানি ডিপ কালার হলো। এবার ডিপ কালার হলে কি হয়, অনেক দিন এটা স্টে করে কালারটা, হ্যাঁ, 5 বছর 10 বছর ধরে স্টে করলো, তারপর আবার ওয়াশেবল পেইন্ট হলে ওয়াশ করে দিলাম, ঠিক আছে? এবার প্রবলেম যেটা হয়, যখনই কোনো কালার ডিপ হয়ে যায় না, তখনই লাইটটা কম নেয় সেখানে, যার জন্য কি হয় একটুখানি ডিপ্রেশন বা একটুখানি মুড শিফট এগুলো চলে আসে। কাজে যেটাই বাস্তুর কালার হবে সেটা যেন লাইটেস্ট অফ দ্য লাইট কালার, মানে বাস্তুর মেইন জিনিসই হচ্ছে এয়ার অ্যান্ড লাইট, অর্থাৎ যত খুশি যত বাতাস খেলবে, যত আলো থাকবে। আলো বলতে যেখানে আলো নেই সেখানে আমি টিউবলাইট জ্বালাচ্ছি, কিন্তু টিউবলাইট জ্বালানোর পরেও যদি আমার ওয়ালটা খুব একটা ডিপ অরেঞ্জ কালার থাকে, তাহলে কি হবে, তাহলে রাগ উত্তেজনা বা সেই ডেজায়ার্সগুলো অরেঞ্জের জন্য যেগুলো হয় সেগুলো বেড়ে যাবে, ঠিক আছে? তো সেখানে খুব হালকা হবে, লাইট হবে, যেটা দেখে একটুখানি সুদিং লাগবে, মাইন্ডটা একটুখানি কাম হয়ে যাবে, শান্ত হয়ে যাবে মনটা। সেই রকম ধরনের কালার দিতে হয়, যাতে যে কোনো জায়গা থেকে আপনি ধরুন একটা অফিস থেকে আজকে বাড়িতে ফেললেন, অফিসে হয়তো কোনো সমস্যা হয়েছে, বাড়িতে যখন আসবেন তখন বাড়িতে এসে একটা আনন্দ অনুভূতি হবে, কারণ বাড়িটা তো আমার গৃহ না, আমার থাকা জায়গা, তো সেখানে যেন একটা আনন্দ অনুভূতি হয়, সেটার জন্যই সেই রকম ধরনের কালার কম্বিনেশনসগুলো রাখতে হয়, সেই ওয়ালে সেরকম কালার। আচ্ছা স্যার, যেহেতু আমরা বাস্তু টপিকের মধ্যেই আছি, সেই জন্য আমার একটা কোশ্চেন, যে অনেক দর্শক বন্ধুরা ওই বাড়ি কেনার আগে দেখে নেয় যে জমির টাইপটা কি। অনেকে বলে যে এটা জলা জমি, অনেকে বলে এটা বাস্তু জমি, ঠিক আছে? এইটা কতটা যুক্তিসঙ্গত বলে আপনার মনে হয়? দেখুন, জলা জমি হতে পারে, এবার ব্যাপারটা হচ্ছে জলা জমি হলে কি হয়, জলা জমি হলে এটা সায়েন্টিফিক ওয়েতে হচ্ছে জমিটা উইক, ঠিক আছে? এবার কি হয়, একটা বড় একটা স্ট্রাকচার তৈরি হবে, তো সেটা ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে কথার প্রেক্ষিতে যেটা বলার আমার, সেটা হচ্ছে যে এই টাইপগুলো দেখে কি বাস্তু প্রবলেম বোঝা সম্ভব? বাস্তু প্রবলেম সেটা না, বাস্তু প্রবলেম হচ্ছে জমির আকারটা কি আছে, কোন দিকটা উঁচু কোন দিকটা নিচু, ঠিক আছে? এইটা মেনলি দেখে। এবার জলা জমি হলে কি হবে, এবার কমন সেন্স লাগাই, জলা জমি মানে জমিটা নিচু, এবার জমিটা যদি নিচুই হয় তাহলে প্রবলেমটা যেটা হবে সেটা হচ্ছে সবকটা দিকই প্রায় নিচের দিকে ডেবে রয়েছে,
তার মানে ধরুন ঈশান কোণটা সাধারণত নিচু হওয়ার কথা, আর দক্ষিণ পশ্চিমটা উঁচু হওয়ার কথা, সেখানে উঁচু বলে কিছু নেই, সবই নিচু, সেই জন্য ওটা প্রবলেম করে। তার মানে আমাকে এখন মাটি ফেলে ওটাকে উঁচু করতে হবে, দ্বিতীয়ত সয়েল টেস্ট করে ইঞ্জিনিয়ার দেখিয়ে এটা ঠিক করতে হবে যেন ওটা ধসে না যায়। এবার আপনি তো আপনার জমি দেখলে তো হবে না, আপনার পাশের জমিটাও দেখতে হবে, কারণ পুরো এরিয়াটা নিয়ে তো একটা ভূমি, ঠিক আছে। এখন আপনার বাড়িটাও তো ধসলো না, পাশেরটা ধসে গেলে তো এটা ধসে যাবে। তো সেই জন্য জলা জমিতে দামটাও কম হয় ওই কারণেই, ঠিক আছে। ওই জন্য ওগুলো ভ্যালুয়েশনও কম হয়। সেই জন্য আমরা বলি বাস্তু জমি যেটা বলা হয়, মানে কি উর্বর জমি, সুন্দর জমি, যেখানে ভালো করে বাড়ি করে থাকতে পারবে, স্ট্রং হবে তার ভিতটা, হ্যাঁ। তো সেইটাকে ওই জন্যই বাস্তু জমি বলে, আর কিছু না। হ্যাঁ, জমিতে এটা দেখতে হয় জমিটা কি জমি, জমিতে কি ছিল আগে, এটা খুব প্রয়োজন। কিন্তু এটাও আমি জানিয়ে রাখি, অনেক সময় ধরুন কোনো হয়তো কবরস্থান ছিল, সেখানে অনেক দিন আগে হয়তো ছিল, এখনও তো সেই জমিগুলো হয়তো বেচে দিচ্ছে সরকার, বা কেউ হয়তো বেচে দিয়েছে, কেউ কিনবে, ঠিক আছে। এখন ওইখানে হয়তো কোনো কুকীর্তি হয়েছিল, ঠিক আছে, সেই জমি কিন্তু নেওয়া যায় না, অনেক ঝামেলা থাকে সেখানে, অনেক রকম পুজো আর্চা করে করতে হয়, এসব অনেক সমস্যা থাকে। তো জমি যেটা নেবেন সেটা শুধুমাত্র যে সার্চিং করিয়ে নিলেন তা না, একটুখানি ওই জায়গাগুলো একটুখানি দেখতে হয়, ঠিক আছে, যাতে জমিটা যেন সেই দিক দিয়ে যেন ঠিকঠাক থাকে। তারপরে তো বাস্তু-ওয়াইজ কী হবে না হবে সেটা আলাদা। সবসময় আমি বলেওছি রেক্ট্যাঙ্গেল, আগেও বলেছি, রেক্ট্যাঙ্গেল, আয়তাকার বা স্কোয়ার যদি হয় জমি, চারটে দিকই সমান, অথবা দুটো দিক একরকম আর দুটো দিক, মানে আয়তাকার অথবা স্কোয়ার টাইপ যদি হয়, সেই জমিগুলো ভালো হয়। এবং নর্থ ইস্টটা নিচু আর সাউথ ওয়েস্টটা উঁচু, এইভাবে হবে। দর্শক বন্ধুরা, এই জন্যই দৈপায়ন স্যারকে আপনাদের আহ্বান, মানে আপনাদের সাড়া ফেলার জন্য ওনাকে ডাকা হয়, যে আপনারাও চান যে ওনার বক্তব্য শোনার জন্য। কারণ আমি একটা ফ্ল্যাট কিনলাম বা আমি একটা বাড়ি কিনলাম, দীর্ঘদিনের আমার প্রত্যাশার ফল কিন্তু জিরো। সেক্ষেত্রে কিছু জিনিস দেখে নেওয়া আমার মনে হয় ভীষণভাবে উচিত, এবং স্যারের বক্তব্য অনুযায়ী এটাই উঠে আসলো যে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় যে একটা অ্যাসেট জীবনের, সেটা যখন করতে যাবেন অতি অবশ্যই কিছু বিষয় জেনে নেওয়া উচিত। তো স্যার, এবার একটু আসি, বাস্তু নিয়ে কিছুক্ষণ আমরা বললাম, এবার একটু রেইকির বিষয়ে, যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে স্যার মানি রেইকি গ্র্যান্ড মাস্টার, তো সুতরাং আমরা আজকে মানি রেইকি নিয়ে হয়তো বলবো না, রেইকি নিয়ে কিছু কথা আমরা বলবো। স্যার, এই রেইকি নিয়ে তো সব কিছুর পেছনে সায়েন্স কাজ করে, তো রেইকির পেছনে কি সায়েন্স কাজ করে, বা এই যে শক্তি, এই যে হিলিং প্রসেস, এটা কতটা কার্যকরী বলে আপনার মনে হয়? দেখুন, রেইকির পেছনে তো অবশ্যই সায়েন্স কাজ করে, ঠিক আছে। আমরা যদি কোয়ান্টাম থিওরি দেখি, সেখানে এটা দেখা যাবে, মানে ধরুন আপনি এখানে যদি একটা এনার্জি ওয়েভ একটার সঙ্গে আরেকটা কানেক্টেড, আমি যদি এখানে একটা কয়েনকে পাল্টে দিই, তাহলে ওইখানে যে কয়েনটা যেটা ওটার সঙ্গে কানেক্টেড, ওটাও কিন্তু পাল্টে যাবে। তো রেইকি হচ্ছে একটা ইউনিভার্সাল লাইফ ফোর্স, একটা ইউনিভার্সাল লাইফ এনার্জি, অর্থাৎ এটা হচ্ছে প্রাণ শক্তি, আদি শক্তি বলা হয়। তো এই আদি শক্তি হচ্ছে মা, তো তাকে, যার জন্য আজকে আমরা রয়েছি, ঠিক আছে। তো সেই আদি শক্তি দিয়েই সমস্ত কাজ হয়। এই যে আমরা যে ধরুন আমি রয়েছি আজকে এখানে, ঠিক আছে, এই যে আমার যে শরীরটি রয়েছে, এটা হচ্ছে একটা শক্তির একটা জমাট বিগ্রহ মাত্র, ঠিক আছে। যখন কেউ মারা যায় তখন তার আত্মাটা, তার প্রাণ শক্তিটা বেরিয়ে যায়, তখন সেই শক্তিটা থাকে না তার মধ্যে, আস্তে আস্তে তার বডি ডিকম্পোজ হয়ে যায়, তাকে দাহ করে দেওয়া হয় হিন্দু মত অনুসারে, অন্যান্য মত অনুসারে কবর দিয়ে দেয়। তো এই হচ্ছে জিনিস, তো এইটা হচ্ছে শক্তি। তো যে কোনো জিনিস, এই যে বাস্তুর আপনি যে একটা জিনিস দাঁড় করাবেন, সেটাও হচ্ছে একটা শক্তির একটা জমাট বিগ্রহ। যখন আমি ওটাকে ভেঙে দেবো তখন সেই শক্তিটা নেই। এই যে আজকে একটা গাছ দাঁড়িয়ে আছে, সেই গাছটা তো একটা শক্তি, একটা তো এনার্জি রয়েছে একটা পর একটা, যার জন্য সে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে না। তো রেইকি সর্বত্র রেইকি কাজ করে। তো এইগুলো কি সব জায়গাতেই চলবে। তো আমরা যখন বাস্তু করি তখন তাদেরকে যে রেমেডিসগুলো দেওয়া হয়, যে ক্রিস্টালসগুলো দেওয়া হয়, ঠিক আছে, সেইখানেও আমরা সেগুলো রেইকি চার্জ করা হয়, যাতে সেগুলো প্রলংড ওয়েতে থাকে। হ্যাঁ, তো এরকম টাইপের জিনিসগুলো সবসময় কি চলে। তো রেইকিটা টোটালি একটা সায়েন্স, যার উপর বেস করে হিলিং প্রসিডিওরটা চলে পুরো, মানে থ্রু আউট দ্য ইউনিভার্স, মানে এ টু জেড সমস্ত কিছুতেই রেইকির অবদান অনস্বীকার্য। একদম একদম একদম। তো স্যার, এই আপনার কথার যদি পরিপ্রেক্ষিতে বলি, যে এখন কিছু কিছু বিষয় মানুষের মধ্যে প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে, যে কিছু মানুষের হঠাৎ করেই সন্দেহবাতিকতা, হঠাৎ করে স্ট্রেস, ডিপ্রেশন, হ্যাঁ,
তো সেইখানে একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে তখন কোনো একটা ডক্টরকে কনসাল্ট করতে হয় এবং তাকে ভিজিট করানো হয়। তো সেখানে যাওয়ার আগে আমরা যদি রেইকির হাত ধরি বা সেই মানুষটাকে যদি রেইকি দেওয়া হয় তাহলে কতটা আমার মনে হয় সেই মানুষটা সাকসেসফুল হতে পারে। এখানে আমি একটা জিনিস বলবো সবার আগে, এখানে হচ্ছে যে রেইকি আপনি দিতে পারেন, ঠিক আছে, এক, কিন্তু 2 নম্বর ব্যাপার হচ্ছে যে সেই মানুষটা কি রেইকি অ্যাকসেপ্ট করছে। হ্যাঁ, আমরা সাধারণত যখন কাউকে রেইকি করি তাকে জানিয়ে দিই যে আপনাকে রেইকি করা হবে। হ্যাঁ, এবার যদি সেই মানুষটা যদি রেইকিটা অ্যাকসেপ্ট না করে তাহলে যেটা হবে, রেইকিকে তাহলে কাজ করবে না, রেইকি কাজ করবে কিন্তু সে এফেক্ট সে পাবে না, সেই লেভেলে পাবে না। কারণ হচ্ছে যে আমাদের রেইকি যখন ঢুকছে, এবার দেখুন আমাদের পেছনে তো 7টা চক্র আছে। হ্যাঁ, তো ইউনিভার্সাল লাইফ ফোর্স যখন আসবে না, আমাদের উপরে যে চক্রটা থাকে না সহস্রা, এটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল দ্য অ্যান্টিনা, এটা হচ্ছে অ্যান্টিনা যেটা নাকি বাইরের জগতের সঙ্গে কানেকশনটা করে। আর এটার মধ্যে দিয়ে রেইকিটা পাস হবে, এনার্জিটা। এবার আমি যদি রেইকি অ্যাকসেপ্ট না করি তাহলে আমার ওই চক্রের যে লোটাসটা রয়েছে না ওটা আস্তে 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 বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এবার রেইকি তো পাস করবার জন্য আসবে কিন্তু রিফ্লেক্ট করে যাবে, ওটাও বাউন্স ব্যাক করে যাবে, মানে ওটাও হবে না, ঠিক আছে। এবার 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 একটা লোক তো সবসময় ওরকমভাবে বন্ধ থাকবে না, কিছু তো ফাঁক থাকবে, নাহলে সে তো কোনো কিছু বুঝতে শুনতেই পাবে না যদি সহস্র চক্র বন্ধ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে রেইকি ঢুকবে কিন্তু অল্প পরিমাণে ঢুকবে, কাজটা অল্প হবে। কারণ যখন রেইকি আসবে তখন ও যে রিজেকশন করছে, এতে কী হবে, রেইকির একটা ফোর্স যেমন ওর উপর যাবে, আবার ও ওটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, রেইকি চাইছে ঢোকাতে, ঠিক আছে। এই দুটোর যখন কলিশন হবে তখন কী হবে, মাথাটা যন্ত্রণা হবে, মাথাটা একটু যন্ত্রণা হবে, ঠিক আছে, ভালো লাগবে না। নাহলে রেইকি যখন অ্যাকচুয়ালি পাস হয় তখন মাইন্ড ক্লিয়ার হয়ে যায়, কিন্তু যখন নাকি আমি নেব না, করবো না, এই টাইপের যখনই হয় তখনই মাথাটা যন্ত্রণা করে। হ্যাঁ, তো আস্তে 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 তারপর রেইকি পাস হবে। এবং এখানেও একটা ব্যাপার আছে, ধরুন যাকে যে কাজের জন্য রেইকি করা হলো, এটাও একটা আগে বলা হয়নি এই জিনিসগুলো। ধরুন কারোর একটা জায়গায় কোনো একটা জায়গায় ব্যথা হয়েছে, হ্যাঁ, এবার আমরা মনে করছি যে ওই কাজের জন্য ব্যথা হয়েছে, সেই কাজের জন্য তাকে রেকি করা হয়েছে। এবারে কি হয়, আমরা মানুষ হিসেবে ভুল তো হই। হ্যাঁ, এবার যেটুকু বলা হয়, যেটুকু সে পেশেন্ট পার্টি বললো যে এই হয়েছে, সেই অনুযায়ী ধরুন আমরা রেকি করলাম, কিন্তু দেখা গেল সেও অ্যাকসেপ্ট করলো সব কিছু, কিন্তু রেকিটা কাজ করলো না। এটা হয়, ঠিক আছে। কেন হলো, কারণ রেইকি হচ্ছে স্বয়ং আদি শক্তি, ঠিক আছে, সে কিন্তু মিথ্যে নয়। হ্যাঁ, সে কিন্তু সত্য। সে তখনই কাজ করবে যদি সেই ঘটনাটি হয়ে থাকে, তবে নতুবা কাজ করবে না। হ্যাঁ, তো এবারে কি হবে, এবারে ধরুন যেইখানে প্রবলেমের জন্য আপনি রেইকিটা করেছেন, যদি সত্যিকারে সেই প্রবলেমটা হয়ে থাকে আর সেও যদি অ্যাকসেপ্ট করে, তবে কিন্তু রেইকি অবশ্যই কাজ করবে, 100% কাজ করবে। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে কিন্তু রেইকি কাজ করবে না, রেইকি চুপচাপ পাস করে ফ্লো করে বেরিয়ে চলে যাবে, কিচ্ছু হবে না। আচ্ছা, একটা মানুষ, এই যে মানুষটার যে সন্দেহবাতিকতা, যে কাজগুলো বললাম আমি, যে অকারণে দোষারোপ করা, এই সব কিছু কিছু মানুষের থাকে। হ্যাঁ, ওটার জন্য রুট কজ অ্যানালিসিস করতে হবে, হ্যাঁ, কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এবার সেই মানুষটা হয়তো রেইকি নিতে চাইছে না, তাহলে তার বিপরীত স্টেপ কি হতে পারে? প্রথমত তাকে রেইকি দিলেন, তাতে যদি কিছুটা অ্যাকসেপ্টেন্স হয়, তাতে কিছুটা ঠিক হয় তাহলে ঠিক আছে। আর হ্যাঁ, আর না হলে হচ্ছে যে তার জন্য রেমিডিস লাগবে তখন, ঠিক আছে। এবার রেমিডিস বলতে বাস্তু যদি রেকটিফিকেশন করানো যায় খুব ভালো হয়, ঠিক আছে। দেখতে হবে কেন এটা হচ্ছে, কেন সন্দেহবাতিকটা হচ্ছে। হ্যাঁ, চন্দ্র বা কেতু এরা একটু ইয়ে দেয়, সন্দেহবাতিক দেয়, রাহুও দিয়ে দেয়। তো এইগুলো সেই সমস্ত স্থানগুলো বাস্তুতে কোনো জায়গায় বেড়ে বা কমে নেই তো, ওই যে বললাম আয়তকার হতে হয়, একটু কমা বাড়া নেই তো, সেটা একটা ব্যাপার আছে। সেখানে সেই পজিশনগুলো, জোনগুলো কালার কি করা আছে, বা অন্যান্য জোনেরও কালার কি কোনো কিছু ডিপ কালার করা আছে। ডিপ কালার হলে কিন্তু মানসিক ডিপ্রেশন হয়, সেখান থেকেও কিন্তু এটা আসে। মোবাইল নাম্বারে যদি 7 বেশি চলে আসে, 2 বেশি চলে আসে, 4 বেশি চলে আসে, তাহলে কিন্তু সন্দেহবাতিক প্রবণতা বেড়ে যায়, ঠিক আছে। এখান থেকেও প্রবলেম হয়। হ্যাঁ, এবারে বা ঘড়িটা ঠিক আছে তো, ঘড়িটাতে কোনো অসুবিধা নেই তো। অনেক সময় দেখা যায় অনেকের ঘড়ি রয়েছে, সেখানে ধরুন 7 ডিজিটটা রেড কালার রয়েছে, ঠিক আছে, 4 ডিজিটটা রেড কালার রয়েছে, নানা রকম স্টাইলের ঘড়ি।
তো ওই ডিজিটের যে কাজটা সেটা কিন্তু আমি স্টপ করে দিলাম, ঠিক আছে। তো সেটাও হতে পারে, বা ব্ল্যাক রয়েছে, ঠিক আছে, তো রিজার্ভড হয়ে যাচ্ছে। তো এই সব জায়গাগুলোতেও হয়েছে। অনেকের সময় অনেক দেখা যায় যে ধরুন ঘড়ির যে কাঁটাটা রয়েছে বা ঘড়ির যে ডিজিটসগুলো রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার রয়েছে, বা ঘরের কিছু জায়গায় গ্রে কালার রয়েছে। আমরা অনেক জায়গায় এরকম বাস্তু করেছি যেখানে ধরুন তারা হয়তো বড় বড় ইউটিউব চ্যানেল করেন, ঠিক আছে, ঘরে বসেই করেন, তাদের নাম বলছি না, বাট ঘরে বসেই করেন, যেখানে নাকি ইউটিউব চ্যানেলটা যাতে ভালো চলে সেজন্য তাদের যে ওয়ালসগুলো হয় সেই ওয়ালসগুলোতে যে কালার্সগুলো দিচ্ছে সেটা ধরুন গ্রে কালার দিয়ে দিচ্ছে। বাড়ির মধ্যেই হচ্ছে, তো ধরুন একটা ওয়াল করে দিয়েছে, গ্রে কালার করেছে এবং সেখানে অনেক কিছু জিনিস সাজিয়ে গুজিয়ে রেখেছে যাতে যখন ক্যামেরাটা দেওয়া হবে যাতে ভালো লাগে, শোকেসিংটা হয়। এবারে সেটা কোন দিকে দিচ্ছেন, ঠিক আছে, আপনি কি পূর্ব দিকে দিয়ে দিয়েছেন? প্রথম কথা হচ্ছে গৃহের মধ্যে, রেসিডেন্সের মধ্যে কমার্শিয়াল কাজ যতটুকু সম্ভব ততটুকুর মধ্যে ঠিকঠাক করে রেখে করলে ভালো হয়, কম্পেয়ার টু এমন কিছু ডিস্টার্বেন্সেস না করে। অফিসের মধ্যে গ্রে কালার করছেন একটা আলাদা ব্যাপার, কারণ সেখানে আপনি থাকেন না। গ্রে কালারটা বাই ডিফল্ট গ্রে বা ব্ল্যাক কোনো রেসিডেন্সে অ্যালাউড না, এটা কোনো এরিয়াতেই অ্যালাউড না, কোনো জোনেই অ্যালাউড না। এবার যদি কেউ পূর্ব দিকে করে ফেলে, ঠিক আছে, তাহলে কী হবে? পূর্ব দিক হচ্ছে ভালো রিলেশন রাখার দিক, রিলেশনের সন্দেহ চলে আসবে, রিলেশনের ডাউট চলে আসবে। কেন? কারণ গ্রে মানে কি? গ্রে মানে হচ্ছে 50% ব্ল্যাক 50% হোয়াইট, মানে আধা কালো আধা সাদা। তো আমি মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি, ঠিক আছে, আমি হ্যাঁ বলবো না বলবো আমি জানি না, সো দে আর কনফিউজড, ঠিক আছে। তো এই জিনিসগুলো ওখানে চলে আসবে। এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে তাকে ক্রিস্টালস দেওয়া যেতে পারে, ঠিক আছে, যদি সে সেটা নিতে চায়। কেউ যদি কিছুই না নিতে চায় তাহলে কিছু করার নেই। হ্যাঁ, এবার হচ্ছে যে ফোন নাম্বার চেঞ্জ করানো যেতে পারে, আচ্ছা ক্রিস্টালস দেওয়া যেতে পারে, ক্রিস্টালসগুলোকে রেখে দিয়ে চার্জ করতে হতে পারে। হ্যাঁ, কী জিনিসের জন্য তারা এত সন্দেহবাদী প্রবণতা? সাধারণত ইন জেনারেল এগুলো হচ্ছে নেগেটিভ এনার্জির জন্য হয়, বাই ডিফল্ট হচ্ছে নেগেটিভ এনার্জি, ঠিক আছে। নেগেটিভ এনার্জি কেন? পজিটিভ এনার্জিতে ট্রাস্ট থাকে, হ্যাঁ, তো ডিস্ট্রাস্ট যেটা আছে মানে বিশ্বাস নেই, অবিশ্বাস নেগেটিভ এনার্জি থাকে। কারণ আমরা কালোটাকে কেন অলওয়েজ আমরা রিজেকশন করি? কেন? কালো মানে কি? অন্ধকার, মানে আমি কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে, তার মানে আমি টোটাল অন্ধকারে রয়েছি, তার মানে আমার মধ্যে কিন্তু সেই বিশ্বাসটা নেই। যখনই দেখবেন বিশ্বাস আসবে সেখানেই আলোর সন্ধান আসবে। যখনই বিশ্বাস নেই তার মানে আমি অন্ধকারে রয়েছি, অবিশ্বাসে রয়েছি। আর মাঝামাঝি যদি স্টেট হয় সেটা হচ্ছে গ্রে কালার হয়ে যাচ্ছে। তো সেই কারণে হচ্ছে যে এই কালার থেরাপিটা খুব ইম্পর্ট্যান্ট, এবং অবভিয়াসলি এটা ওই ডিস্ট্রাস থেকে আসছে। তো সেই জায়গাগুলো কাটাতে হবে, সেগুলোর জন্য সেই নেগেটিভ এনার্জিগুলো যাতে যায় তার জন্য যেমন রেকি করতে হয় তেমনি ক্রিস্টাল থেরাপি দিতে হতে পারে। কোথায় কী কালার বসছে সেগুলো দেখতে হয়, ঘড়ি দেখতে হয়, মোবাইল নাম্বার যদি, এবার ধরুন একটা লোক সারাদিন ধরে ফোনই করে যায়, তার মোবাইল নাম্বারে অজস্র স্বাদ আছে। এবার আপনি যদি তাকে ক্রিস্টালও দেন না, ক্রিস্টালও দেখবেন কাজ করতে পারবে না, কারণ ও কোন জিনিসটা সব থেকে বেশি ইউজ করছে সেটা তো আগে দেখুন, ঠিক আছে। সে যদি সব থেকে বেশি মোবাইল নাম্বার ইউজ করে তাহলে সবার আগে মোবাইল নাম্বারটা ওকে চেঞ্জ করুন, রাদার দ্যান দ্য নেম ইভেন। হয়তো নাম অত কিছু নেই, কিন্তু মোবাইল নাম্বার সারাদিন ধরে মোবাইল, তার বিজনেসের একটা নাম আছে, বিজনেসের নাম দিয়ে সব কাজ চলছে, নিজের নামে কিছু নেই। এবার হচ্ছে মোবাইল নাম্বার সারাদিন ধরে ফোন করে যাচ্ছে, তাহলে মোবাইল নাম্বারটাকে ঠিক করো। দর্শক বন্ধুরা, একের পর এক কোশ্চেনের কিন্তু অ্যান্সার মিলছে স্যারের মুখ থেকেই। তো সুতরাং স্যার আরেকটা কোশ্চেন আমার, যে এই যে আপনি ক্রিস্টালের কথা যে বললেন, অনেক মানুষ এই জিনিসটাকে ভয় পায় যে এত দামি দামি ক্রিস্টাল ইউজ করব, না জানি কত টাকা হয়তো খরচা হতে পারে। তো এই যে এই ক্রিস্টালের যে উপকার সেটা কতটা কাজ দেয়? সর্বপ্রথম একটা জিনিস বলে রাখি, ক্রিস্টাল কিন্তু কারোর কখনো কোনো ক্ষতি করে না, ঠিক আছে। কারণ ক্রিস্টালগুলো কিন্তু টেকনিক্যালি বলতে গেলে ওগুলো প্ল্যানেট স্পেসিফিক হয় না, হ্যাঁ, ওগুলো হচ্ছে ইন্টেনশন স্পেসিফিক হয়। অর্থাৎ আপনি কি ইন্টেনশনে ওকে এনার্জাইজ বা চার্জ করছেন, হ্যাঁ, এটা কিন্তু জেমস না। 1 2 নম্বর হচ্ছে যে জেমসের দাম অনেক হয় আমরা জানি, ক্রিস্টালের দাম সেই তুলনায় নগণ্য, তার মানে এই নয় যে 2 টাকা দাম, কিন্তু সেই তুলনায় নগণ্য, হ্যাঁ। এবং এটা যে কেউ নিয়ে দেখতে পারে, ঠিক আছে, কিন্তু দেখতে হবে যে তাকে ঠিক করে এনার্জাইজ করা হয়েছে কিনা। অনেক সময় অনলাইন থেকে অনেকে কেনেন, আমার কাছে আসেন, ধরুন আমি কোনো নাম বলছি না, তো অনলাইনে যে সমস্ত সাইটসগুলো থাকে সেগুলো কেনা হয়, আপনারা দেখবেন যে সেখানে বেশিরভাগদের সব জায়গায় একই রকমই চলে, 7 দিনের একটা 7 ডে রিটার্ন পলিসি থাকে। এবারে কি হয়, এবং ওরা বলছে যে ওগুলো এনার্জাইজড, ঠিক আছে। এবার যে কোনো একটা ইউটিউব থেকে হয়তো দেখলো বা আমারই হয়তো প্রোগ্রাম দেখলো, ভালো লাগলো, কোনো একটা জিনিস নিজেই হয়তো কিনে নিল, এবার কিনে তো নিলেন, এবার ওইটা আদৌ এনার্জাইজ কিনা আমি জানি না,
দু নম্বর হচ্ছে কত হাত হয়ে এখানে আসছে, যারা যারা নিয়ে আসছে তাদের মধ্যে কোনো গ্রাজেস ছিল কি না সেগুলো এন্ট্রি হয়। হ্যাঁ, কাজে ওটা ভালো করে সিল করা আছে নাকি। সিল মানে কিন্তু ওই পেপার দিয়ে সিল না, ও তো এমনি করা থাকবে। আমি বলছি যে ওই এনার্জিটা মানে সিল করা আছে নাকি, কতটা ওটাকে এনার্জাইজ করেছে, সেটাকে সিল করা হয়েছে নাকি এনার্জিটা, সেই পজিটিভ ভাইবসটাকে, যাতে কোনো নেগেটিভ ভাইবস যেন সেখানে না ঢোকে। এবং সেই যে ক্রিস্টালটা এলো সেটা কি আমার নামে চার্জ করা নাকি অন্যের নামে চার্জ করা, আমি তো জানি না। এবার আমি ধরুন ক্রিস্টালটা পড়লাম, আমি দেখলাম যে পড়ে আমার না ভালো লাগছে না, কারণ আমি ক্রিস্টাল সম্বন্ধে বুঝি না, আমার ভালো লাগছে না। আমি ক্রিস্টালটাকে খুললাম, 2 দিন পড়লাম, খুললাম, 3 দিনের দিন রিটার্ন দিয়ে দিলাম, 7 ডে রিটার্ন পড়েছি, সবই ঠিক আছে, অসুবিধা তো নেই রিটার্ন করতে। এবার ওটা রিটার্ন চলে গেল, এবার সেই ক্রিস্টালটা তো সেই কোম্পানি তো বসে থাকবে না, সেটাকে আরেক জায়গায় দিয়ে দিয়েছে। এনার্জাইজ করছে কি করছে না, নো ওয়ান নোস। হ্যাঁ, এতে কি হয়, এতে প্রবলেমস ক্রিয়েট হয়, কাজ করবে না, কিন্তু আপনার ক্ষতি করবে না, কাজ হবে না, সিম্পল। ঠিক আছে, এবার ওই জন্য ক্রিস্টালসগুলোকে আমরা চার্জ করি। চার্জ করার অনেক রকম পদ্ধতি হয়, অনেকে মুন লাইটে দেয়, কিছু কিছু ক্রিস্টালস থাকে যেগুলো সানলাইটেও দেয়। হ্যাঁ, অনেকে মাটির তলায় রেখে চার্জ করে। ঠিক আছে, অনেকে অনেক রকম ফ্লোয়িং ওয়াটারসে রাখে, সব ক্রিস্টাল কিন্তু ওয়াটার ফ্রেন্ডলি হয় না। তো এখন এই ধরনের যে পদ্ধতিগুলি রয়েছে চার্জ করার, এগুলো সবই ইন্টেনশন স্পেসিফিক হয়, অর্থাৎ আপনার মেন্টাল ভাইব্রেশন কত লেভেলে আছে, পুরোপুরি মেন্টালি ক্লিয়ার কিনা, তবেই গিয়ে ওই ক্রিস্টাল কিন্তু ঠিক করে চার্জ হবে। আপনি এখানে চার্জ করতে বসলেন না, ভাবছেন যে ও কি বলছে সে কি করছে, ওই ক্রিস্টাল কিন্তু চার্জ হবে না। ঠিক আছে, তো এইগুলো একটা সমস্যা থাকে। এটা তো জেমস নয় যে মায়ের পায়ে ছোঁয়ালাম, আপনার নামগত দিয়ে করলাম আর দিয়ে দিলাম। ঠিক আছে, এটা জেমস না। কাজে এগুলোকে এনার্জাইজ করতে হয় ঠিকঠাকভাবে। তো ওইভাবে যদি এনার্জাইজ করতে পারে তাহলে ঠিক আছে। আদারওয়াইজ কী হয়, আর ওগুলো আরেকটা হচ্ছে যে চার্জগুলো ডিসচার্জ হয়ে যায়, তখন আবার আপনাকে আরেকবার রিচার্জ করতে হয়, সেগুলো থাকে। কিন্তু যদি সেগুলোকে কোনো ভালো লোক যদি কোনো মানে রেইকি দিয়ে যদি চার্জ করে, পার্মানেন্ট চার্জ করে, ঠিক করে চার্জ করে, রেইকি হচ্ছে আদিশক্তি, তো সেই মায়েরই আশীর্বাদ দিয়ে পার্টিকুলার সেই ইন্টেনশন দিয়ে যদি ঠিক করে চার্জ করা হয়, তাহলে কিন্তু সেগুলো আপনার পার্মানেন্ট চার্জই হয়ে থাকে। ঠিক আছে, আনটিল আনলেস সেইটাকে আবার অন্য কিছু ইন্টেনশনের জন্য কেউ চার্জিং করছে না। তবে সাধারণত যারা চার্জ করে তারাই ডিসচার্জ করে বা তারাই নতুন করে আবার ইন্টেনশন সেট করে যদি সেই কাজটা হয়ে যায়। কিছু কিছু ক্রিস্টাল থেকে ধরুন কারো বিয়ে হচ্ছে না, তার বিয়ে হয়ে গেল, ওই ক্রিস্টালে তো আরও একটা কাজ হতে পারে না, শুধু বিয়ে দেওয়া তো কাজও নাও হতে পারে। তাহলে সেইটা তখন তো ওই ক্রিস্টালটা কোনো দরকার নেই। এবার ওই ক্রিস্টাল যদি পড়ি তখন কী হবে, তখন আবার একটা বিয়ে হয়ে যাবে, অর্থাৎ ওই বিয়েটা ভেঙে যাবে। ঠিক আছে, তাহলে কী করতে হবে, তখন ওইটাকে আবার ডিপ্রোগ্রাম করতে হয়, মানে প্রোগ্রামিং, ডিপ্রোগ্রামিং। তো ডিপ্রোগ্রাম করে ওটাকে নতুন কাজের জন্য প্রোগ্রাম করতে হয়, অথবা যদি ওটার প্রোগ্রামের কোনো প্রয়োজনীয়তা না থাকে তাহলে ওটাকে ডিসম্যান্টেল করে দাও, অর্থাৎ ওটাকে তুমি ওয়াটারে ফ্লো করে দাও বা মাটিতে পুঁতে দাও, ওটা কাজ হয়ে গেছে, ইটস ডান। রাইট, এইভাবে জিনিসগুলি আর কি চলে। তার মানে ক্রিস্টাল যে কোনো সমস্যায় মুক্তি পাওয়ার একটা উপায় বলা যেতে পারে। একদম, এবং এর সঙ্গে জেমসের একটা ডিফারেন্স আমি বলে দিই। জেমসে কি হয়, জেমসটা দেখুন, জেমস লোকেরা দেয় বেসড অন অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাসপেক্ট, যেন জেমস দেওয়া হয়। জেমস যেন কখনোই কোনোভাবে নিমরো চার্ট দেখে যেন জেমস না দেয়। ঠিক আছে, ওটা কিন্তু জেমস দেওয়ার প্রসেস বা পদ্ধতি নয়। কেন নয়, কারণ জেমসে কালার থেরাপি, সবই তো কালার। আমরা যেমন গায়ে জামা পরছি, আজকে ধরুন আমি যে জামাটা পরে এসেছি সেটারও একটা কালার আছে, সেটারও একটা প্ল্যানেটকে নির্দেশ করে। কিন্তু তাহলে এই জামা পরা আর এরকম একটু হলদে ক্রিমিশ টাইপের কোনো একটা পাথর পরা, দুটো কি সমান না? সমান না। কেন সমান নয়? কারণ এই জামার যে কাজ, যে কালার থেরাপির যে কাজ, সেটা খুবই কম, খুবই লো। অনেক দিন ধরে যদি রোজ একই জামা পরা হয় তবেই গিয়ে কিছু কাজ আসবে। ঠিক আছে, কিন্তু জেমস সেটা নয়। জেমসে সেই কালারটা এতটাই কনসেন্ট্রেটেড থাকে যে পরার কিছুদিনের মধ্যে তার অ্যাকশনসগুলো চলে আসে। হ্যাঁ, এবারে ধরুন একটা গিটার আছে, গিটারে ধরুন 4টে তার আছে। এবার এই 4টে তারের মধ্যে ধরুন একটা তারকে আমি খুব জোরে টানলাম, বাকিগুলোকে টানলাম না বা অল্প টানলাম, আলটিমেটলি কী হবে, ওই তারটাতে চাপ পড়বে, তারটা ছিঁড়ে যাবে, অর্থাৎ সুরটা বেসুরো হয়ে যাবে। হ্যাঁ, তো জেমসে দেখা গেছে এটা যেটা হয়, তারা পার্টিকুলার একটা কেন রতির ভ্যারিয়েশন তো হয়। হ্যাঁ, এত রতি থেকে এত রতি দিলেই হয়ে যাবে, এটা কিন্তু কোনো ব্লাড টেস্ট রিপোর্ট নয়, এটা মাথায় রাখবেন। এটাকে বলা হয় অকাল সায়েন্স, এটা মেডিকেল সায়েন্স না। ঠিক আছে, তো এর কিন্তু কোনো ব্লাড টেস্ট হয় না যে এত মিলিগ্রামের একটা ওষুধ বা এত মাইক্রোগ্রামের
একটা ওষুধ দিলে তবেই গিয়ে ওর এই রোগীর এই কাজ হবে, এটা কিন্তু বলা যায় না। কাজে এগুলো সবই কিন্তু আন্দাজে যে এত থেকে এত তার বডি ওয়েট, তাহলে এত থেকে এত রতির তার যে সেই জেমসগুলি যাবে। এবার সেই জেমসটা কি আকারের জেমস আছে, যে দোকানদার আপনাকে দিচ্ছে সেটা কোন কোয়ালিটির জেমস আছে, তার উপর বেস করে কিন্তু কম বেশি হতে পারে। এবারে একটা ওষুধ যখন আমরা খাই, ঠিক আছে, এবার সেই ওষুধটা আমি কি দীর্ঘদিন খেয়ে যাবো? দীর্ঘদিন খেলে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়, ঠিক আছে। কাজে জেমসও কিন্তু অনেক দিন ইউজ করার পর কিন্তু রেজিস্ট্যান্স চলে আসে। বারবার ওই ওষুধটা খেতে খেতে কী হয়, ওই তারটাতে খুব জোর টান পড়ছে, তারটা গেল ছিঁড়ে, তখন হয়ে গেল গন্ডগোল। সেই জন্য ক্রিস্টালসে কী হয়, ক্রিস্টালসে প্রথম কথা কোনো ভয় থাকে না। জেমসে নক্ষত্রের পজিশন বা অন্যান্য পজিশনিংগুলো যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন তার সেই জেমসটা হয়তো পড়া যাবে না। একসময় আপনি পড়েছিলেন একই জেমস, কিন্তু এখন আর ওটা পড়া যাবে না। ক্রিস্টালসে সেগুলো থাকে না, ক্রিস্টালটা ইন্টেন্সি স্পেসিফিক হয়, আরামসে লোকে পড়তে পারে, কাজ হয়ে গেল। ওটাকে রিইউজ করো অন্য কোনো জিনিসের জন্য প্রোগ্রাম করে, অথবা ওটাকে বাড়ি করে দাও বা ডিসম্যান্টেল করে দাও, ওটা কাজ শেষ। সো ইট ইজ সেফ টু ইউজ, অত্যন্ত কম প্রাইস, ঠিক আছে, ভালো ইউজ হয়, ভালো রেজাল্ট দেয়, কিন্তু ওটা ঠিক করে প্রোগ্রাম করতে হবে, অথবা যদি অন্য কোনো ইউজ হয় তাহলে ওটাকে ডিপ্রোগ্রাম করে নতুন করে প্রোগ্রাম করতে হয়। একদমই তাই। কারণ এই যে সব কিছুই ঠিক থাকে, কিন্তু সময়টা যে কখন বেরিয়ে যায় সেটাই একটা ব্যাপার। কিন্তু তার মধ্যে থেকে আর একটা ছোট্ট আবদার বলতে পারা যাবে স্যার, যে অনেক দর্শক বন্ধুদের হয়তো এই কোশ্চেনটা জানার থাকতে পারে, যে আপনি বললেন যে কালারের ব্যাপার, এই যে কালার, সেটা ঘরের কোন কোন জায়গা বা কোন কালারটা কোন ঘরে স্যুট করবে, সেটা যদি একটু ছোট্ট করে বলেন। বাই ডিফল্ট হোয়াইট কালারটা মোটামুটি যে কোনো জায়গায় দিয়ে দেওয়া যাবে, যদি কেউ কালার দিতে না পারে। সাধারণত বিজনেস লোকেশনসে হোয়াইট দেওয়া হয় ইন জেনারেল, হ্যাঁ, কারণ হোয়াইট মানে হচ্ছে আমি সব কিছু অ্যাকসেপ্ট করি, সেই জন্য তো সে হোয়াইট। হ্যাঁ, আমি যখন কোনো কিছু অ্যাকসেপ্ট করবো না তখন আমি কালো। তো আমার এখন বিজনেসে তো আমি চাই সব লোকজন আসুক, তো বিজনেসে কালার হলো হোয়াইট। হ্যাঁ, এবার ঘরের মধ্যে হোয়াইটটা দিতে পারে লোকেরা, একটু ঠান্ডা থাকে, শান্ত থাকে, এটা একটা হয়। আর লোকেশন স্পেসিফিক যদি হয়, আমি ব্যক্তিগতভাবে প্রথম কথা তো কালো আর গ্রে কালার কোনো জায়গায় যাবে না, এটা হচ্ছে বাই ডিফল্ট, যাবেই না। আচ্ছা, ব্লু কালারটা যেতে পারে ওই নর্থ ওয়েস্টের পজিশনে অনেকে দেয়, ঠিক আছে, যেহেতু জলের ডিরেকশন, হ্যাঁ, ওখানে দেওয়া হয়। নর্দার্ন বা নর্থ ইস্ট, মানে নর্থের ওই পুরো জায়গাটা, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট ব্লু দেওয়া যায়, ইস্টও অনেকে দেয়, ঠিক আছে। কিন্তু ব্লুটা আমি সাধারণত একটু ডিফার করি এখান থেকে, যে ওতে কি হয়, ওতে না শনির কালার তো, ঠিক আছে, তো ওটা যতটা সম্ভব না দেওয়াই ভালো, একটু ডিলেজ আসে যে কোনো জায়গায়। তো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াইট, আর কিছু কিছু জায়গাতে ধরুন নর্দার্ন সাইডে আপনার ধরুন গ্রিনিশ কালার, ঠিক আছে। নর্থ ইস্টে ধরুন অলিভ গ্রিন মানে হচ্ছে আপনার ইয়েলো এবং গ্রিনের কম্বিনেশন। কারণ নর্থ ইস্টটা সাধারণত জুপিটারের এরিয়া হয়ে থাকে, তো ওখানটা ইয়েলো এবং গ্রিনের খুব হালকা, এই নয় যে একদম পুরো হলুদ করে দিলেন, ঠিক আছে, ওরকম নয়। তো সেগুলো সিলিং সবসময় হোয়াইট হবে। সিলিং কোনো দিনও কোনো জায়গার সিলিং, রান্নাঘরের সিলিংও বাথরুমের সিলিংও অলওয়েজ মাস্ট বি হোয়াইট, ঠিক আছে। আর অন্যান্য দিকে বলতে গেলে ইস্টের দিকে আপনি হোয়াইট করতে পারেন বা কমলা করতে পারেন, সাউথ ইস্টের দিকেও কমলা করা যেতে পারে, অথবা ওই একটুখানি পিঙ্কিশ টাইপের কালার দেওয়া যায় বা রেডিশ টাইপের কালার খুব হালকা। সাউথ ওয়েস্টেও রেডিশ দেওয়া যেতে পারে, পিঙ্কিশ দেওয়া যেতে পারে, কিছু না হলে হোয়াইট তো সব জায়গায় দেওয়া যায়, ঠিক আছে। ওয়েস্টে হোয়াইট অথবা ইয়েলো দেওয়া যেতে পারে, ওখানে রেডিশটা না দিলেই ভালো। আর নর্থ ওয়েস্টে ব্লু যাবে বা হোয়াইট গেলে বেটার। নর্থ ওয়েস্টে যেন স্পেসিফিক্যালি কোনোদিনও যেন রেড না যায়, ওয়েস্টেও যেন রেড না যায়, তাহলে কিন্তু লিগ্যাল ইস্যু চলে আসবে, ঠিক আছে, এটা যেন মাথায় থাকে। হ্যাঁ, লিগ্যাল ইস্যু, এই সমস্ত আইনি ঝামেলাগুলো চলে আসবে, হ্যাঁ, ফেসে যাওয়ার ঝামেলা আসবে খুব, এগুলো কিন্তু সিরিয়াস জিনিস না থাকে। এবং নর্থ ওয়েস্টে যেসব যাদের বেডরুম থাকে তাদের সাধারণত যেহেতু ওটা বায়ু ডিরেকশন হয় না, ওখানে যারা থাকে তারা সবসময় বাইরে চলে যায়, মানে ওইখানে আর থাকে না। মালিক হয়তো দেখবেন যে তাদের হাজব্যান্ড হয়তো বাইরে রয়েছে, ওয়াইফরা এখানে পড়ে আছেন, এরকম সাধারণত হয়। তো সেক্ষেত্রে যদি নর্থ ওয়েস্টের রুমের কালারটা যদি ব্লু হয়ে যায় না, তাহলে সেক্ষেত্রে বাইরে যাওয়ার প্রবণতাটা অনেকটা বেড়ে যায়। কিন্তু যদি হোয়াইট হয় তাহলে সেক্ষেত্রে বাইরে যাওয়ার প্রবণতাটা কম্পারেটিভলি কমে। হ্যাঁ, এখন দেখতে হবে ওটা দিয়ে, হয়তো অনেকে বলবে না আমার তো এরকম হয়নি কিন্তু চলে গেছে, কিছু দেখতে হবে তার মোবাইল নাম্বার কী আছে, অনেক কিছু ম্যাটার করছে।
দর্শক বন্ধুরা, বেশ কয়েকটি রেমেডি আপনাদের জন্য দেওয়া হলো, কিন্তু আরও বিস্তারিতভাবে স্যারকে দেখার জন্য বা স্যারের সাথে কনসাল্ট করার জন্য অতি অবশ্যই ভিজিট করতে হবে। তার জন্য স্যারের কাছে জানবো যে আপনার অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, আমার এটা চেম্বার রয়েছে কেষ্টপুরে, আর আমার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের আমার নামের মানে স্ক্রিনের পাশে নামের পাশে আপনারা ফোন নাম্বার দেখতে পাবেন, তো সেখানে আপনারা কন্ট্যাক্ট করে বুকিং করে আসতে হবে। আর অনলাইন কনসালটেশন? অনলাইন অফলাইন দুটোই হয় কনসালটেশন। দর্শক বন্ধুরা, আজ কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম স্যারের মুখ থেকে। গ্রহগত সমস্যা হোক কিংবা আপনাদের মাঙ্গলিক দোষ কিংবা কালসর্প দোষ, এইসব জিনিসগুলো নিয়ে বহু অ্যাস্ট্রোলজাররা অনেক কিছুই বলেন, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করে, যেমন বাড়ি, ফ্ল্যাট, আপনার স্বাস্থ্য, রিলেশনশিপ, বা এই যে অকারণে সন্দেহ করা, অতিরিক্ত ক্ষেপে যাওয়া, মানুষের ওপর দোষারোপ, এই কিছু কিছু মানুষ আছে, তো সেই মানুষদের জন্য কিছু প্রবলেমের শিকার অন্য মানুষ হয়। তো তার জন্য স্যার কিছু রেমিডিস বললেন। তো সুতরাং এর থেকে উঠে আসলো যে সেই মানুষটা হয়তো নেগেটিভ এনার্জি রয়েছে, কারণ পজিটিভ হলে তার মাইন্ড হবে শান্ত, পজিটিভ হলে চারিপাশ হবে শান্ত, তার কাছের মানুষরাও থাকবে তার কাছে শান্ত। তো সুতরাং যারা এইরকম সমস্যায় আছেন বা যারা এইরকম সমস্যায় পড়েছেন কিংবা তার কাছের মানুষরা তাকে নিয়ে দুশ্চিন্তায় আছেন, সুতরাং আমি একটাই কথা বলবো যে স্যারের সাথে কনসাল্ট করুন, ভিজিট করুন, একবার না একবার অতি অবশ্যই সুরাহা পাবেন। সুতরাং জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার আমাদের সাথে থাকার জন্য এবং খুব ভালোবেসে থাকার জন্য এসটিভি বাংলা তরফ থেকে সকলকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞ। আপনারা সকলে থাকেন সাথে। তো আরও আরেকবার স্যারকে আমাদের সেটে আসার জন্য ধন্যবাদ জানাই, এবং ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার আপনার প্রত্যেককে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।